भारत के संविधान का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की अनुमति दी जाए। भाई, क्रिमिनल बिल जो लाया जा रहा है वो इसलिए लाया जा रहा है कि जब संविधान बना होगा तब शायद संविधान बनाने वालों को, देश के निर्माताओं को इस बात का एहसास ही नहीं रहा होगा कि लोग, सत्ता में बैठे हुए लोग इतने करप्ट हो जाएंगे, इतने भ्रष्टाचारी हो जाएंगे, इतने बड़े क्रिमिनल होंगे कि उनको जेल जाना पड़ेगा, और उससे भी बढ़कर कि वो जेल जाने के बाद भी अपना पद नहीं छोड़ेंगे। तो मुझे लगता है कि जो बिल आ रहा है वो ठीक बिल है कि अगर आप पर कोई इल्जाम है, आपको जेल में जाना पड़ रहा है, तो आप जेल से बैठकर सत्ता नहीं चला सकते हैं। तो ये कानून, जहां तक मैं समझता हूं, ठीक है। ভারতবর্ষ আজ এক অদ্ভুত দ্বন্দ্বে দাঁড়িয়ে রয়েছে। একদিকে স্বাধীনতা ৭৫ বছরের বেশি সময় ধরে গণতান্ত্রিক ঐতিহ্য, অন্যদিকে দুর্নীতি, অপরাধ, স্বজনপোষণ আর শাসন ক্ষমতার অপব্যবহার হচ্ছে। কোটি কোটি ভারতীয় নাগরিক আজ প্রশ্ন করছে, কেউ যদি অপরাধী হয়, জেলে যায়, তবে সে রাষ্ট্র চালাতে পারবে? এই প্রশ্ন শুধু উত্তর খুঁজতেই কেন্দ্র সরকার নিয়ে এসেছে ১৩০তম সংবিধান সংশোধনীয় বিল, যাকে অনেকে ক্রিমিনাল অ্যামেন্ডমেন্ট বিল নামে ডাকছেন। বিলটির মূল বক্তব্য খুব স্পষ্ট: প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী যদি টানা ৩০ দিন জেলে থাকেন, তবে তিনি তার পদ হারাবেন, সে যত বড়ই নেতা হন না কেন। এমন একটি বিল নিয়ে দেশ জুড়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। কিন্তু এর মাঝেই একটি বড় নাম, প্রশান্ত কিশোর। এই বিলকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন তিনি। কেন এটি গুরুত্বপূর্ণ? কারণ প্রশান্ত কিশোর শুধু একজন সাধারণ রাজনৈতিক পর্যবেক্ষক নন, তিনি ভারতের রাজনৈতিক কৌশলের অন্যতম মস্তিষ্ক, যিনি নরেন্দ্র মোদীর ২০১৪ সালে ঐতিহাসিক জয়ের কারিগর ছিলেন। আবার বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালে সফলের অন্যতম কারিগর ছিলেন। তাহলে তিনি কেন এই বিলকে সমর্থন করলেন? এর পিছনে কি যুক্তি আছে? বাংলার রাজনীতিতে এর প্রভাব কতটা পড়তে পারে, আর এর তাৎপর্য কী? এই প্রতিবেদন সেই সব প্রশ্নেরই উত্তর খুঁজবে। প্রশান্ত কিশোর বিহারের সাসারাম জেলার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন তিনি। উচ্চশিক্ষার পর পেশাগত জীবন শুরু হয় জাতিসংঘের স্বাস্থ্য প্রকল্পে। ৮ বছর ধরে তিনি আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে জনস্বাস্থ্য প্রকল্পের কাজ করেছেন। সেই সময় সাধারণ মানুষ, জীবনযাত্রা, দারিদ্র্য, প্রশাসনে ব্যর্থতা, সব কাজ থেকে দেখেছিলেন। এই অভিজ্ঞতাই তাকে রাজনীতির দিকে টেনে এনেছে, কারণ তিনি বুঝেছিলেন অর্থনৈতিক বা স্বাস্থ্য প্রকল্প দিয়ে কিছু পরিবর্তন আনা যায়, কিন্তু প্রকৃত পরিবর্তন আসতে পারে কেবল রাজনীতি ও শাসনের ব্যবস্থার মাধ্যমে। তাই ২০১১ থেকে ২০১২ সাল প্রশান্ত কিশোর প্রথমবার আলোচনায় আসেন। ২০১৪ সালে লোকসভা নির্বাচন ছিল তার জীবনের মোড় ঘোরানোর অধ্যায়। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সেই নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছিলেন। আর আপ কি বার মোদী সরকার, চায় পে চর্চা, এসব জনপ্রিয় প্রচারের কারিগর ছিলেন তিনি। এই সাফল্যের পর থেকেই তার ক্যারিয়ারের উল্কামতো আকাশে উঠতে শুরু করে। দেশের প্রায় সব দলই তার কৌশল চাইতে থাকে। বিহারে ২০১৫ নীতিশ কুমার ও লালু প্রসাদ যাদবের জোটকে ক্ষমতায় আনার পেছনে বড় ভূমিকা ছিল তার। পাঞ্জাবের কংগ্রেসের ক্যাপ্টেন অমরিন্দর সিং তার কৌশলে জয় পান। অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডি বিশাল জয়ের পেছনে পিকের হাত ছিল। দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের জন্য কাজ করেছেন তিনি। তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ বিভিন্ন প্রচারণায় যুক্ত ছিলেন তিনি। ২০২২ সালে প্রশান্ত কিশোর গঠন করেন জন সুরাজ পার্টি। তার লক্ষ্য ছিল জনগণের সুশাসন, দুর্নীতিমুক্ত রাজনীতি, পরিষ্কার প্রশাসন। বাংলায় প্রশান্ত কিশোরের নাম সবচেয়ে আলোচিত হয় ২০২১ সালে বিধানসভা নির্বাচনে। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে চুক্তিভিত্তিকভাবে নিয়োগ দেন নির্বাচন প্রচারের জন্য। তখন বাংলায় বিজেপি উত্থান তুঙ্গে। ২০১৯ লোকসভা ভোটে বিজেপি ১৮ আসন জিতেছিল। অনেকেই ভেবেছিলেন ২০২১ বাংলায় পালাবদল হবেই, কিন্তু প্রশান্ত কিশোরের পরিকল্পনা খেলা ঘুরিয়ে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মেয়ে হিসাবে তুলে ধরা হয়েছিল। বহিরাগত ইস্যু ব্যবহার করে বিজেপিকে আক্রমণ করেছিলেন। গ্রামীণ ও সংখ্যালঘু ভোট ব্যাংককে একত্রিত রাখা তার মূল লক্ষ্য ছিল।
তৃণমূলের ত্রুটিগুলো ঢেকে জনসংযোগ বাড়ানো ফলাফল সবার সামনে রয়েছে। তৃণমূল 213টা আসন জিতে টানা তৃতীয়বার ক্ষমতায় আসে। বিজেপি 77 আসনে আটকে যায়। এর ফলে প্রশান্ত কিশোর বাংলার গেম চেঞ্জার নামে পরিচিত হন। এই বিলটি বলে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রী যদি টানা 30 দিন জেলে থাকেন তবে তাকে স্বয়ং নিজের থেকে পদত্যাগ করতে হবে। জেল থেকে সরকার চালানো যাবে না। ভারতের রাজনীতিতে বহু উদাহরণ আছে। নেতারা দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন, তবুও পদে থেকেছেন। কেউ কেউ জেল থেকে দল পরিচালনা করেছেন। এতে গণতন্ত্রের মর্যাদা নষ্ট হয়েছে। এমন পরিস্থিতি রাষ্ট্রের জন্য অপমানজনক, কারণ রাষ্ট্র কোনো ব্যক্তির চেয়ে বড় নয়। প্রশান্ত কিশোর বলেছেন, যদি নেতারা জেলে যায় তবে সে জেল থেকে সরকার চালাতে পারে না। এই বিল একদম ঠিক। তিনি মনে করেন, সংবিধান রচয়িতা কখনো ভাবেননি যে নেতারা এত দুর্নীতিগ্রস্ত হবে। তাই এখন সময় এসেছে সংবিধানে পরিবর্তন আনার। এই বক্তব্য শুধু সমর্থন নয়, এটি এক নৈতিক অবস্থান। বিরোধীদের বলছে এটি গণতন্ত্র বিরোধী। সরকার ইচ্ছা করে বিরোধীদের জেলে পাঠাবে। বিচার না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী বলা যায় না। কিন্তু আসল যুক্তি হলো জেল মানেই নৈতিকভাবে অযোগ্যতা। রাষ্ট্রের মাথা একজন অভিযুক্ত থাকলে আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতের ভাবমূর্তি নষ্ট হতে পারে। রাষ্ট্র সর্বাগ্রে, কোনো ব্যক্তি রাষ্ট্রের ঊর্ধ্বে নয়। যদি কেউ জেলে যায় তবে তার পদ হারানো উচিত। এই বিল দুর্নীতিগ্রস্ত নেতাদের জন্য বড় বার্তা। রাষ্ট্র কোনোভাবেই তাদের ছাড় দেবে না। গণতন্ত্র মানে শুধু ভোট নয়, গণতন্ত্র মানে নৈতিক শাসন। এই বিল গণতন্ত্রকে আরও পবিত্র করবে। বাংলার বহুবার দেখে গেছে অভিযুক্ত নেতারা ক্ষমতায় থেকেছেন, দুর্নীতি, সিন্ডিকেট রাজ, কেলেঙ্কারিতে নাম জড়িয়েও পদে থেকেছেন। এই বিল কার্যকর হলে বাংলায় রাজনৈতিক সংস্কৃতি বদলাবে। সাধারণ মানুষ বুঝবে দুর্নীতির জায়গা আর রাজনীতিতে নেই। প্রশান্ত কিশোরের সমর্থন কেবল একটি আইনের সমর্থন নয়, এটি এক রাষ্ট্রবাদী বার্তা। রাষ্ট্রই সর্বোচ্চ, রাষ্ট্রই দুর্নীতির ওপরে। জেল থেকে সরকার চালানো যাবে না। ভারতবর্ষের ভবিষ্যতের রাজনীতির জন্য এটি একটি নতুন অধ্যায়। দর্শক বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর প্রতিবেদন ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।